হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর 2024 সালের কৃষিবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন হিসাবে বেশ কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে, তোমরা দেখো। এখানে প্রত্যেকটা প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট, অতএব তোমরা এগুলো অতি গুরুত্ব সহকারে তৈরি করে নিও। দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে দুটি নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সারের নাম লেখো। নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার হচ্ছে অ্যামোনিয়াম সালফেট এবং ইউরিয়া। নেক্সট, একটি জৈব রাসায়নিক সারের নাম এবং এর রাসায়নিক সংকেত লেখো। জৈব রাসায়নিক সার হচ্ছে ইউরিয়া এবং রাসায়নিক সংকেত হচ্ছে CONH2. নেক্সট, FYM এর পুরো নাম কি? FYM এর পুরো নাম হচ্ছে ফার্ম ইয়ার্ড ম্যানিওর। 4 নম্বর, কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কেঁচো ব্যবহার করে তৈরি আবর্জনা সারকে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট বলে। নেক্সট, একটি আম্লিক ও একটি প্রশম নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সারের নাম লেখো। আম্লিক সার হচ্ছে ইউরিয়া এবং প্রশম সার হচ্ছে ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, যাকে সংক্ষেপে CAN বলা হয়। 6 নম্বর, মাটি সংশোধনে ব্যবহার করা যাবে এমন একটি রাসায়নিক সারের নাম লেখো। তা মাটি সংশোধনে ব্যবহৃত রাসায়নিক সারটা হচ্ছে ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট। 7 নম্বর, অম্ল মাটিতে প্রয়োগের উপযুক্ত নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার কোনটি? অম্ল মাটিতে প্রয়োগের উপযুক্ত নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার হচ্ছে ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট। একটি রাসায়নিক সারের নাম লেখো যাতে একটি মুখ্য ও একটি গৌণ পুষ্টিমৌল থাকে। মুখ্য খাদ্য ও গৌণ পুষ্টিমৌলযুক্ত রাসায়নিক সার হচ্ছে কি? অ্যামোনিয়াম সালফেট। নেক্সট, একটি গবাদি পশুর খাবার উপযোগী খোল ও একটি খাবার অনুপযোগী খোলের উদাহরণ দাও। তাহলে গবাদি পশুর খাবার উপযোগী খোল হচ্ছে সর্ষের খোল বা তিসির খোল, যে কোনো একটা দিলেই হবে। আর গবাদি পশুর খাবার অনুপযোগী খোল হচ্ছে রেডির খোল বা নিম খোল, যে কোনো একটা দিলেই হবে। সবুজ সারের ব্যবহার ভারতবর্ষে যথেষ্ট জনপ্রিয় নয় কেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা 1 নম্বরও আসতে পারে, 2 নম্বরও আসতে পারে। সবুজ সার তৈরি করতে যথাসময়ে প্রচুর বৃষ্টিপাত ও জলসেচের প্রয়োজন, কিন্তু তার ঘাটতি থাকায় সবুজ সার তৈরি করা যায় না। এবং 2 নম্বর হচ্ছে জলসেচের ব্যবস্থাযুক্ত অঞ্চলে নিবিড় শস্য পরিকল্পনায় তন্ডুল জাতীয় শস্যের প্রাধান্য থাকায় সবুজ সার তৈরি করার জন্য জমির ঘাটতি রয়েছে। নেক্সট, 11 নম্বর, মাটির বাফারিং ক্যাপাসিটি বলতে কী বোঝো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মাটির অম্লত্ব ও ক্ষারত্বকে সহজে কম বা বেশি হতে না দেওয়াকে মাটির বাফারিং ক্যাপাসিটি বলে। এইবার সংশ্লিষ্ট অনুখাদ্যগুলির নাম লিখে অনুখাদ্যের অভাবে সৃষ্ট ফসলের 2টি রোগের নাম উল্লেখ করো। তাহলে প্রথম অনুখাদ্যের নাম হচ্ছে লোহা, আর অভাবজনিত রোগের নাম হচ্ছে ধানের পান্ডু রোগ বা ক্লোরোসিস। আর 2 নম্বর অনুখাদ্যের নাম হচ্ছে দস্তা, জিঙ্ক যেটা, এবং অভাবজনিত রোগের নাম হচ্ছে ধানের খয়রা রোগ। এবার পরবর্তী প্রশ্ন, ভূমিক্ষয়ের সর্বাপেক্ষা শোচনীয় রূপ কোনটি? ভূমিক্ষয়ের সর্বাপেক্ষা শোচনীয় রূপ হলো র্যাভাইন ক্ষয়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটাই। তোমরা দেখো, অল্প কটা দেওয়া হলো, বেশি দেওয়া গেল না। কোন ফসল মাটি থেকে অ্যামোনিয়াম আয়ন গ্রহণ করে নাইট্রোজেনের চাহিদা মেটাতে বেশি পছন্দ করে? তাহলে ফসলটার নাম হচ্ছে ধান। ধান মাটি থেকে অ্যামোনিয়াম আয়ন গ্রহণ করে নাইট্রোজেনের চাহিদা মেটাতে পছন্দ করে। একটি জলে দ্রাব্য ও একটি জলে অদ্রাব্য ফসফরাস ঘটিত রাসায়নিক সারের উদাহরণ দাও। তাহলে প্রথমে জলে দ্রবীভূত ফসফরাস ঘটিত রাসায়নিক সার হচ্ছে সুপার ফসফেট, আর জলে অদ্রাব্য ফসফরাস ঘটিত রাসায়নিক সার হচ্ছে বেসিক স্ল্যাগ। তারপরে হচ্ছে আলুর 2টি গুরুত্বপূর্ণ ফলন উপাদানের নাম। আলুর 2টি গুরুত্বপূর্ণ ফলন উপাদানের নাম হচ্ছে একক এলাকায় গাছের সংখ্যা এবং হচ্ছে 2 নম্বর হচ্ছে গাছ প্রতি আলুর সংখ্যা। এই ফলন উপাদানের নাম প্রত্যেকটা তোমরা ভালো করে পড়বে। এবার আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে পাটের ফলন নির্ধারণকারী উপাদানগুলি লেখো। পাটের ফলন নির্ধারণকারী উপাদানগুলি হলো 1 নম্বর হচ্ছে একক এলাকায় পাট গাছের সংখ্যা এবং 2 নম্বর হচ্ছে পাট গাছের উচ্চতা ও পরিধি।
যদি 3টে চাই তাহলে উচ্চতা একটা দেখো, পাট গাছের উচ্চতা একটা করবে, আর 3 নম্বর পয়েন্ট করবে পাট গাছের পরিধি। আর 18 নম্বর দেখো, অম্ল মাটি সংশোধনের জন্য 2টি সংশোধকের নাম লেখো। তাহলে একটা সংশোধক হচ্ছে চুনাপাথর, আর দ্বিতীয়টা হচ্ছে বেসিক স্ল্যাগ, আর একটা এক্সট্রা দিয়ে দিয়েছি ডলোমাইট। এবার হচ্ছে 19 নম্বর, মাটির ক্যাটায়ন বিনিময় ক্ষমতা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। একে কোন এককে প্রকাশ করা হয়? 100 গ্রাম শুকনো মাটি যত মিলিগ্রাম হাইড্রোজেন বা সমক্ষমতা সম্পন্ন অন্য ধাতু বা ক্যাটায়ন আকর্ষণ করতে পারে তাকেই সেই মাটির ক্যাটায়ন বিনিময় ক্ষমতা বলে। একে কোন এককে প্রকাশ করা হয়? একে মিলি ইকুইভ্যালেন্ট এককে প্রকাশ করা হয়। এর সাথে আরেকটা প্রশ্ন করে রাখবে, মাটির ক্যাটায়ন বিনিময় ক্ষমতার গুরুত্বটা। এবার 20 নম্বর দেখো, 2টি জীবাণুসারের নাম লেখো। জীবাণুসার হচ্ছে রাইজোবিয়াম আর এবং অ্যাজোটোব্যাক্টর, দুটো, একটা রাইজোবিয়াম আর একটা 2 নম্বর হচ্ছে অ্যাজোটোব্যাক্টর। স্টুডেন্টস, বিগত যে সালের প্রশ্নগুলো আমি সলভ করে দিয়েছি ওইগুলো তোমরা অতি অবশ্যই তোমরা দেখে নিও। ওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ওগুলো তৈরি করবে। ওগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু আমি বারবার বলছি, আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতে বলছি, সালের প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে দেখে নিও। 21 নম্বর দেখো, আগাছা বলতে কী বোঝো? উদাহরণ দাও। যেসব গাছ কোনো স্থানে নির্দিষ্ট সময়ের জন্য অপ্রয়োজনীয় এবং যেগুলি শস্যের উপকার অপেক্ষা ক্ষতি করে তাদের আগাছা বলে, যেমন মুথা, শ্যামা, দুর্বা ইত্যাদি। এবার 2টি বহুবর্ষজীবী আগাছার উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এক হচ্ছে মুথা, 2 হচ্ছে দুর্বা। একটি স্পর্শ আগাছানাশক ও একটি সর্বাঙ্গবাহী আগাছানাশকের নাম লেখো। স্পর্শ আগাছানাশক হচ্ছে প্রেপেনিল 35 EC, আর সর্বাঙ্গবাহী আগাছানাশক হচ্ছে এন্ট্রাজিন 50 WP। নেক্সট, বোনা ধান অপেক্ষা রোয়া ধান চাষের সুবিধা কী? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 2 নম্বরেও আসতে পারে বড় প্রশ্নের মধ্যে। তোমাদের তো অ্যাগ্রোনমি টানা বড় প্রশ্ন তো হবে না, 1, 2, 3, 1, 1.5 এরকম ধান মিশিয়ে হবে, কেটে কেটে হবে, কেটে কেটে 7 নম্বরে হবে, ওখানেও তো এটা থাকতে পারে। তা রোয়া ধান চাষের সুবিধা হচ্ছে, প্রথম সুবিধা হচ্ছে ধান রোয়া করে লাগালে ভালোভাবে জমি তৈরি করে চাষ করা যায়। আর 2 নম্বর হচ্ছে ধান রোয়া করে লাগানোর জন্য জমি কাদা করাই আগাছা ইত্যাদি মাটি চাপা পড়ে জৈব পদার্থে পরিণত হয়, যেটা সারি সারি উদ্ভিদের কাজে লেগে যায়। কলার 4টি জাতের নাম লেখো। উন্নত জাতের নাম হচ্ছে মর্তমান, জায়েন্ট গভর্নর, অমৃত সাগর, আর হচ্ছে ডোয়ার্ফ ক্যাভেন্ডিশ। নেক্সট হচ্ছে উচ্চ ফলনশীল ফসল চাষের 2টি অন্তরায় বা প্রতিবন্ধকতা লেখো বা বাধা। 2টি অন্তরায় হলো উচ্চ ফলনশীল ফসলের বীজের দাম বেশি, এবং 2 নম্বর হচ্ছে উচ্চ ফলনশীল ফসলের বীজ প্রয়োজন মতো অনেক সময় পাওয়া যায় না। নেক্সট আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, টমেটোর ফল ফেটে যাওয়ার 2টি কারণ দেখাও। এটাও 2 নম্বরে আসতে পারে, যে বৈজ্ঞানিক কারণ দেখাও, যে বড় প্রশ্নের মধ্যে থাকে, 7 নম্বর প্রশ্নের মধ্যে থাকে, সেখানেও এখানে আসতে পারে, যেগুলো আমি বললাম 2 নম্বরে সেগুলো হচ্ছে। প্রথম কারণ হচ্ছে জমি শুকনো থাকার পর হঠাৎ জলসেচ করলে টমেটোর ফল ফেটে যায়। আর 2 নম্বর হচ্ছে মাটিতে রসের ঘাটতি হলেও টমেটোর ফল ফেটে যায়। নেক্সট, ধান ও আমের বৈজ্ঞানিক নাম ও পরিবারটি লেখো। এটা খুব ভালো করে করবে। ধানের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অরাইজা স্যাটিভা। এটা বাংলায় লিখে তলায় দাগ দেবে, অরাইজার তলায় দাগ দেবে, স্যাটিভার তলায় দাগ দেবে। এখানে আমার দেওয়া হয়নি, তোমাদের মুখে বলে দিলাম। পরিবার বা গোত্র হচ্ছে পোয়েসি বা গ্রামিনী। আর আমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। আন্ডারলাইন করবে কেটে কেটে, ম্যাঙ্গিফেরা তলায় দাগ দেবে, ইন্ডিকা তলায় দাগ, তাহলে কেটে দেবে। পরিবার বা গোত্র হচ্ছে অ্যানাকার্ডিয়েসি। আমের 4টি উন্নত জাতের নাম হচ্ছে আম্রপালি, মল্লিকা, হিমসাগর ও ল্যাংড়া। ইউরিয়া সারের জনপ্রিয়তার কারণ কি? এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও 2 নম্বরে আসতে পারে। বৈজ্ঞানিক কারণ দেখাও, সেই প্রশ্নে দিতে পারে ইউরিয়া সারের জনপ্রিয়তার কারণ। জনপ্রিয়তার কারণ হলো সব রকম মাটি
ও ফসলে ইউরিয়া সার প্রয়োগ করা যায়। এবং 2 নম্বর হচ্ছে ইউরিয়া সারের প্রতি একক নাইট্রোজেনের বর্তমান মূল্য অন্যান্য নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সারের নাইট্রোজেন অপেক্ষা কম। নেক্সট, মুড়ি আঁক বলতে কী বোঝো? আঁক কাটার পর গাছের গোড়া থেকে আবার চারা বের হয় এবং তা থেকে অল্প খরচে আঁক উৎপাদন করা যায়। এই প্রকার আঁককে মুড়ি আঁক বলে। নেক্সট, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, হপার মান কি? বাদামি শোষক পোকা ধান গাছের গোড়ার দিকে রস চুষে খায়। তার ফলে আক্রান্ত গাছের পাতা প্রথমে হলদে হয়ে যায় ও পরে খুব তাড়াতাড়ি সমস্ত গাছটি শুকিয়ে ঝলসে যাওয়ার মতো দেখায়। পোকার আক্রমণের প্রথম দিকে জমিতে চাকচাকভাবে ঝলসানো এলাকা দেখা যায়। একে হপার বার্ন বলে। নেক্সট, সর্ব উদ্ভিদনাশক কাকে বলে? বাজারে রাসায়নিক কীটনাশক পাওয়া যায় যা প্রয়োগ করলে উদ্ভিদ নির্বিশেষে সকল প্রকার উদ্ভিদকে মেরে ফেলে। তাদের সর্ব উদ্ভিদনাশক বলা হয়। উদাহরণ হচ্ছে গ্লাইফোসেট। নেক্সট, জৈব কীটনাশক অর্থাৎ বোটানিক্যাল পেস্টিসাইড কাকে বলে? উদাহরণ দাও। উদ্ভিদ অথবা খনিজ পদার্থ থেকে প্রাকৃতিকভাবে যেসব উপাদান পাওয়া যায় তাকে জৈব কীটনাশক বলে। উদাহরণ হচ্ছে নিমজাত উপাদান। এবার পরবর্তী প্রশ্ন, খরা সহনশীল ফসলের 2টি বৈশিষ্ট্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কম জলে জন্মায় ও বেশি তাপ সহ্য করতে পারে। আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে খরা সহনশীল গাছের পাতা আকারে ছোট ও পাতায় মোমের মতো আবরণ থাকে। এই দুটো পয়েন্ট খুব ভালো করে রাখবে। যেহেতু খরা সহনশীল, অল্প জলে এদের বেঁচে থাকতে হবে, সেই জন্য এদের অভিযোজনগত বৈশিষ্ট্য তৈরি হয়েছে। কম জলে জন্মাবে আর বেশি তাপ সহ্য করতে পারবে, তা নাহলে তো এরা মরে যাবে। আর খরা সহনশীল গাছের পাতা আকারে ছোট হয় আর পাতায় মোমের মতো আবরণ থাকে। কেন? পাতা দিয়ে যেন জল বাষ্প আকারে বেরিয়ে না যায়। পাতা থেকে জল বাষ্প আকারে বেরিয়ে গেলে গাছের জলের ঘাটতি ঘটবে, সেই জন্য পাতা আকারে ছোট হয় আর পাতার উপরে একটা মোমের মতো আবরণ থাকে যাতে জল বাষ্প আকারে বেরিয়ে না যেতে পারে। এবার পরবর্তী প্রশ্ন, রাসায়নিক সার ব্যবহারে ক্রমহ্রাসমান উৎপন্ন বিধিটি লেখো। এটি আর কি নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সার প্রয়োগে ফসলের ফলন বৃদ্ধি পায়, কিন্তু ক্রমাগত সার প্রয়োগ করতে থাকলে ফসলের ফলন প্রথমে বাড়বে এবং এরপর স্থিতাবস্থায় চলে আসবে। কিন্তু তারপরেও সার প্রয়োগ করতে থাকলে ফলন আর বাড়বে না, উল্টে কমে যাবে। একে রাসায়নিক সার ব্যবহারে ক্রমহ্রাসমান উৎপন্ন বিধি বলে। এটি ক্রমহ্রাসমান প্রতিদানের নিয়ম বা উনআগম সূত্র নামে পরিচিত। এবার নেক্সট, একটি নির্বাচিত ও একটি অনির্বাচিত আগাছানাশকের নাম লেখো। নির্বাচিত আগাছানাশক হচ্ছে 2,4-D, খুব ভালো করে মনে রাখবে। আর অনির্বাচিত আগাছানাশক হচ্ছে গ্লাইফোসেট। নেক্সট, ফসলের ক্ষেতে বন্ধু পোকা ও শত্রু পোকার আদর্শ অনুপাত কত হওয়া উচিত? ফসলের ক্ষেত্রে বন্ধু পোকা ও শত্রু পোকার আদর্শ অনুপাত হওয়া উচিত 1:2। নেক্সট, বৌদ্ধ মিশ্রণের উপাদান ও তাদের অনুপাত লেখো। বৌদ্ধ মিশ্রণের উপাদান হলো 4 পাউন্ড তুঁতে, 4 পাউন্ড কলিচুন এবং 50 গ্যালন জল। উপাদানগুলো ভালো করে মনে রাখবে। এবার নেক্সট, একটি করে সংস্পর্শ বিষ, সর্বাঙ্গবাহী বিষ ও ধূপন বিষের নাম লেখো। সংস্পর্শ বিষ হচ্ছে অ্যাসিফেট, সর্বাঙ্গবাহী বিষ হচ্ছে কার্বোফুরান আর ধূপন বিষ হচ্ছে কার্বন ডাইসালফাইড। স্টুডেন্টস, আমি আরেকবার বলছি, ওই সালের প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা দেখবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওগুলো সলভ করে দেওয়া আছে, ওগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। আর স্টুডেন্টস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে লাইক দিও এবং কমেন্টস করো। আর তোমার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।